কত বেলা হয়ে গেল, ছেলেটা তো এখনো এলো না। এত দেরি করার তো কথা না। কখন আসবে কে জানে। বৌমা, ও বৌমা। কি হয়েছে মা? এত ডাকাডাকি করছেন কেন? আলম তো এখনো এলো না বৌমা। সময় হলে ঠিক চলে আসবে। আপনি এত অস্থির হচ্ছেন কেন? কখনো তো এত দেরি হয় না। সেইটা নিয়ে আপাতত ভাবতে হবে না। রান্না বান্না সব শেষ হয়েছে? হ্যাঁ বৌমা, সব রান্না বান্না করে রেখেছি। যান, এবার ঘরগুলো গুছিয়ে ফেলুন। বৌমা, তোমার সাথে একটা কথা ছিল। কি কথা বলুন না। বৌমা, দেখতেই তো পাচ্ছ আমার শাড়িটা অনেক পুরনো হয়ে গেছে, জায়গায় জায়গায় চিড়ে গেছে। তালি দিয়ে সেলাই করে সে শাড়িটায় পরছি। হ্যাঁ তো? তোমার একটা শাড়ি আমায় দেবে? পুরনো হলেও চলবে। হ্যাঁ, আমি আপনাকে পুরাতন শাড়ি দিই আর সবার কাছে বলে বেড়ান যে ছেলের বউর পুরাতন শাড়ি পরে থাকতে হয় আপনাকে। না না বৌমা, তুমি ভুল বুঝছো। আমি এমন কিছু বলবো না কখনো। হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমার চেনা আছে। জায়গায় জায়গায় গিয়ে সব বলে বেড়াবেন। না না বৌমা, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমার একটা শাড়ির খুবই দরকার। আচ্ছা, এই ব্যাপারে পরে কথা বলবো। এখন সারি সারি করে মাথা খারাপ করবেন না। আপনার ছেলেকে বলবো মাইনে পেলে আপনার জন্য শাড়ি কিনে দেবে। আচ্ছা ঠিক আছে মা। বৌমা তো বললো আলমকে বলবে আমাকে শাড়ি কিনে দিতে, কিন্তু বৌমা যদি ভুলে যায়, আলম আজকে আসুক, আমি ওকে বলবো যেন আমার জন্য একটা শাড়ি কিনে দেয়। কি ব্যাপার মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বাবা তুই এসেছিস? এত দেরি হলো কেন? একটা কাজে আটকে গিয়েছিলাম মা, তাই একটু দেরি হয়ে গেল। ও আচ্ছা, তোকে একটা কথা বলার জন্যে এখানে দাঁড়িয়ে আছি বাবা। কি বলবে মা, তাড়াতাড়ি বলো। না বলছিলাম কি, আমার তো একটাই শাড়ি, এটা অনেক পুরনো হয়ে গেছে, জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। আমায় একটা শাড়ি কিনে দিবি বাবা? মা, আমি তো মাইনে ঠিক মতো পাই না। কোনো মাসে দেয় আবার কোনো মাসে দেয় না। এই মাসে টাকা পেলেই তোমাকে শাড়ি এনে দেব। আচ্ছা ঠিক আছে বাবা, বেশি দামি শাড়ির দরকার নেই আমার, কম দামি শাড়ি হলেও হবে। আচ্ছা ঠিক আছে মা। চল বাবা, ভেতরে চল, হাত মুখ ধুয়ে কিছু মুখে দিবি। আচ্ছা ঠিক আছে মা। বাহ, শাড়িগুলো তো খুব সুন্দর। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ গো, খুব পছন্দ হয়েছে। কটা শাড়ি এনেছো গো? এবার বেশি আনতে পারিনি গো, 5টা শাড়ি এনেছি। এর পরের বার কিন্তু আরো বেশি শাড়ি আনবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে বলতে হবে না। 10টা না, 5টা না, একটা মাত্র বউ তুমি আমার। তোমাকে দেব না তো কাকে দেব বলো? হ্যাঁ গো, আর কি এনেছো? তোমার জন্য সাজগোজের কিছু জিনিসও নিয়ে এসেছি। তাই নাকি? কোথায় দেখি তো। মা, ও মা। আরে ননদিনী দেখছি যে, তা হঠাৎ কি মনে করে? কোনো দরকার নাকি? মায়ের বাড়িতে কি মেয়েরা শুধু দরকারই আসে ভাবি? আমি মাকে দেখতে এসেছি। মা কোথায় ভাবি? রান্নাঘর ছাড়া আর কোথায় থাকবে? রান্নাঘর ছাড়া আর কোথায় থাকবে মানে? মা রান্নাঘরে কি করছে? রান্নাঘরে লোকে কি করে? রান্নাই তো করে।
এই বয়সে মাকে দিয়ে তুমি রান্না করাচ্ছ ভাবি? তো উনি কি করবেন? কাজ না করে শুধু বসে বসে খাবেন নাকি? তুমি এভাবে কেন কথা বলছো ভাবি? পুলিশেও না, উনি তোমার শাশুড়ি। তুমি এখন বাড়ি বয়ে ঝগড়া করতে এসেছো নাকি? না, তোমার সাথে ঝগড়া করে আমি জিততেও পারবো না। আমি আমার মায়ের কাছে যাচ্ছি। মা, ও মা। কে? আরে সুরমা নাকি? তা কখন এলি মা? এই তো কিছুক্ষণ আগেই এলাম মা। তোমার আদরের ছেলের বউ তো দেখছি তোমাকে একেবারে চাকরানি বানিয়ে রেখেছে। এভাবে বলিস না কেন রে মা? আমি তো নিজেই সব করছি। সারা জীবন কাজ করে অভ্যাস, এখন শুয়ে বসে দিন কাটাতে কি ভালো লাগে বল? থাক থাক, হয়েছে। আমাকে আর বোঝাতে হবে না মা, আমি এখন সব বুঝি। এই নাও মা, এটা তোমার জন্যে। তুই আমার জন্য শাড়ি এনেছিস? কি দরকার ছিল রে মা? আমার তো শাড়ি আছেই। হ্যাঁ, কেমন শাড়ি পরে আসো তা তো দেখতেই পাচ্ছি মা। এইটা একটু পুরনো হয়ে গেছে, এমনিতে আমার তো। শোনো মা, আমার কাছে লুকিয়ে কিছু লাভ নেই, আমি সব বুঝি। আমার ভাইকে আমি হাড়ে হাড়ে চিনি। আলম বলেছে মাইনে পেলেই আমাকে শাড়ি কিনে দেবে। কেমন দেবে সেটা আমি ভালো করেই জানি। বউকে নতুন নতুন শাড়ি দেবার বেলায় তার টাকা পয়সার কোনো অভাব নেই। আর নিজের মা দিনের পর দিন পুরনো শাড়ি পরে থাকে, তার জন্য একটা টাকাও বের হয় না। আমি সবই জানি মা। না রে মা, এমন কিছু না। থাক মা, তোমার আর ছেলের সাফাই গাইতে হবে না। শাড়িটা রাখো। এই পুরনো শাড়িটা আর পরো না। আমি আসি মা। আচ্ছা ঠিক আছে। মা, সুরমা তোমাকে নাকি একটা শাড়ি দিয়ে গেছে? হ্যাঁ রে বাবা, কাল সুরমা এসে আমাকে শাড়িটা দিয়ে গেছে। আর তুমিও সেটা রেখে দিলে? তুমি বোঝাতে চাও যে আমি তোমাকে শাড়ি কিনে দেই না, তাই মেয়ের দেয়া শাড়ি তোমার রাখতে হলো, তাই না? সুরমা এত করে বললো বাবা, আমি কি না করতে পারি? তা কেন না করবে? আমাকে অপমান করতে তো তোমার ভালোই লাগে। না বাবা, আমি তোকে অপমান করতে চাইনি। আচ্ছা ঠিক আছে, আমি সুরমার দেওয়া শাড়িটা ওকে ফিরিয়ে দেব। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। মার ব্যাপারটা কি বলো তো? চার তার কাছ থেকে শাড়ি নিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, আমিও বুঝতে পারছি না মা কেন এমন করছে। তোমার বোন সেদিন যাতা কথা শুনিয়ে গেল। এসব কথা শুনতে কি ভালো লাগে বলো? এসব কথা শুনতে তো আমারও ভালো লাগে না। মাকে আর কত বলবো বলো? মা তো একদম বুঝতেই চাইছে না। এমন করতে থাকলে কিন্তু এ বাড়িতে মাকে রাখা সম্ভব হবে না। একটা শাড়ির জন্য পাগল বানিয়ে ফেললো। তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। এসব ঝামেলা আমারও আর ভালো লাগছে না। হ্যাঁ তাই দেখো, শাশুড়িকে পালো পুষো আর রোজ রোজ লোকের কথা শুনো, সত্য সব। সুরমা, মা সুরমা। আরে মা, তুমি ভেতরে এসো। না রে মা, এখন ভেতরে আসবো না, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। মেয়ের বাড়িতে এসেছো মা, একটু বসবেও না? আবার আরেকদিন আসবো রে মা। মারে, এই শাড়িটা রেখে দে। শাড়িটা তো আমি তোমাকে দিয়েছিলাম মা, এটা কেন ফেরত দিচ্ছ? না না মা, এখন এটা রেখে দে, আমি পরে নেব। বুঝতে পেরেছি, নিশ্চয়ই তোমার ছেলের বউর লেজ ধরা পুত্র শাড়িটা নিতে নিষেধ করেছে, তাই তো? না না মা, এমন কিছু না। আসলে হয়েছে মা,
আমি বুঝতে পেরেছি। চলো মা, আজ তোমার ছেলের সাথে আমি বোঝাপড়া করব। না মা, তুই আলমকে কিছু বলিস না রে মা। কিন্তু এভাবে আর কতদিন মা? নিজের বাড়িতে তুমি ছেলে আর ছেলের বউয়ের চললে দাসীর মতো খাটছো। মা, তুমি আমার বাড়িতে চলে এসো। না না মা, তা হয় না। আমি ভালো আছি ওখানে। আর বলতে হবে না মা, কেমন ভালো আছো তা তো বুঝতেই পারছি আমি। তুই কোনো চিন্তা করিস না, আমি সত্যিই ভালো আছি। আজ আমি আসি মা, অনেক দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে মা, তবে আমায় কথা দাও, কোনো সমস্যা হলেই তুমি আমার কাছে চলে আসবে। আচ্ছা আচ্ছা মা, আমি আসবো। বাহ, বড়ই গাছটায় কি সুন্দর বড়ই ধরেছে। কতদিন একটু মিষ্টি বড়ই খাই না। আরে কাকিমা, তুমি আমাদের বাড়িতে? আমি তো তোমাদের বাড়ির দিকেই যাচ্ছিলাম। কেন গো রানুর মা, কোনো দরকার ছিল? তা তো একটু ছিলই। এই নাও, এগুলোই দিতে যাচ্ছিলাম। কি এগুলো? আমাদের গাছের মিষ্টি বড়ই কাকিমা। আর এখানে তোমার জন্য একটা শাড়ি আছে। এগুলো কিন্তু নিতেই হবে কাকিমা। তুমি কিন্তু না করতে পারবে না। এগুলোর আবার কি দরকার ছিল মা? আমার শাশুড়ি মা তোমার জন্য এগুলো রেখেছেন। উনি তার মেয়ের বাড়িতে বেড়াতে গেছেন, তাই বলেছেন এগুলো যেন তোমাকে দিয়ে দিই। তুমি নাকি মিষ্টি বড়ই খেতে খুব ভালোবাসো। আর শাড়িটা উনি তোমার জন্যে দিনুকে দিয়ে কিনে আনিয়েছেন। না না, আমি এগুলো নিতে পারবো না। তোমার শাশুড়ি মা আসুক, আমি বরং তাকে বুঝিয়ে বলবো। না কাকিমা, তোমাকে এগুলো নিতেই হবে। না হলে আমার শাশুড়ি মা কিন্তু খুব রাগ করবেন, হয়তো আমাকেই বকবেন। আচ্ছা ঠিক আছে, আমি এগুলো নিচ্ছি। আজ আমি যাই তবে। আচ্ছা কাকিমা, তুমি এসো কিন্তু আমাদের বাড়ি। আসবো মা, নিশ্চয়ই আসবো। দাঁড়াও মা, তোমার হাতে এগুলো কি? না রে বাবা, এগুলো তেমন কিছুই না। ওই দিনুর বউ। দেখি কি ওগুলো, দেখি দেখি। হেমা, সি 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 সি, দেখেছো তোমার মায়ের কাণ্ড? দেখেছো সে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষি করছে, বড়ই আর শাড়ি নিয়ে এসেছে। মা, তুমি বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে এই শাড়ি আর বড়ই এনেছো? না না বাবা, এগুলো দিনুর বউ রানু আমাকে দিল, আর বলল ওর শাশুড়ি মা নাকি আমাকে দিয়েছে। হয়েছে, আর গল্প বানাতে হবে না। আমি সব বুঝতে পেরেছি মা। মা, তোমার জন্য এমনিতে আমার মান সম্মান অনেক চলে গেছে। আমি অনেক সহ্য করেছি। তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। এ তুই কি বলছিস বাবা? আমি কোথায় যাব? আমি জানি না, তোমার যখন আমার এখানে থাকতে এত কষ্ট হয়, শাড়ি কাপড়ের অভাব হয়, থাকতে কষ্ট হয়, তাহলে যেখানে সবকিছু পাবে তুমি সেখানেই চলে যাও। যাও তুমি। আমার একটা কথা শোন বাবা, আমাকে এভাবে বের করে দিস না। আমি আমি কোনো কথা শুনতে চাই না, তুমি বেরিয়ে যাও। আমি এখন কোথায় যাব, কি করব? সুরমার বাড়িতে যাব কি? না আমার মেয়েটা, না আমার মেয়েটার তাহলে অনেক অসুবিধে হবে। মেয়েটা আমায় না জানি কি মনে করে। তাহলে আমি যাব কোথায়, কি করব? আমার তো খুব খিদেও পেয়েছে। আরে, এগুলো তো মিষ্টি আলুর গাছ। চাই দেখি তো মিষ্টি আলু পাওয়া যায় কিনা। বাহ, আলুগুলো তো খুব সুন্দর। যাই, কোথাও বসে আলুগুলো খাই। স্বাদ ভালো হলে
বাকি আলুগুলো তুলে নেব। আরে ওই তো একটা বড়ই গাছ, ওই বড়ই গাছের নিচে বসে আলুগুলো খেয়ে ফেলি। কেমন অদ্ভুত গাছ, গাছে একটা বড়ইও নেই। সৃষ্টিকর্তার লীলা কে বুঝবে। যাই হোক, আমি আলুগুলো খেয়ে শেষ করি। বাহ, আলুগুলো তো বেশ মিষ্টি। এমন অদ্ভুত স্বাদের মিষ্টি আলু আমি কখনো খাইনি। কেন যেন ঘুমে চোখ জুড়িয়ে এসেছে। যাই, একটু ঘুমিয়ে নিই। এ কি, এটা কি পড়লো আমার মুখের ওপর? কি এটা? আরে, এ তো দেখছি একটা বড়ই। এখানে বড়ই কোথা থেকে এলো? আরে, গাছটা দেখছি বড়ইয়ে ভরে গেছে। রাতারাতি হলো কি করে এটা? দেখি তো, দেখি তো বড়ইটা খেয়ে, এটার স্বাদ কেমন? এত মিষ্টি আর মজার স্বাদের বড়ই আমি যে কখনো খাইনি। কিন্তু এমন মজার স্বাদের মিষ্টি বড়ই এ গাছে হলো কিভাবে? তাহলে কি সেই মিষ্টি আলুর খোসাগুলো এই গাছের নিচে ফেলায় এত সুন্দর বড়ই জন্মালো? সৃষ্টিকর্তার কি চমৎকার লীলা খেলা! আমি এখন থেকে এখানেই থাকবো। এই বড়ই গাছটার কলম করে বড়ই চাষ করব। পুকুর পাড়ে মিষ্টি আলুর গাছ আরো আছে, সেই আলুগুলো থেকে আরো মিষ্টি আলুর গাছ গজানোর ব্যবস্থা করতে হবে, যাতে বড়ই গাছগুলোর সারের কোনো অভাব না হয়। সৃষ্টিকর্তা আমাকে একটা সুযোগ দিয়েছেন, আমি এই মিষ্টি বড়ই বিক্রি করেই স্বাবলম্বী হব। সব কলম লাগানো শেষ। বাহ, দেখতে তো খুব সুন্দর লাগছে। এবার গাছগুলোতে সময় মতো বড়ই ধরার পালা। এই জায়গার নাম আমি দিলাম বুড়ির মিষ্টি বড়ই বাগান। বুড়িমা, তোমার বড়ইয়ের যে স্বাদ, সবাই শুধু এই বড়ইগুলোই কিনতে চায়। এই নাও কালকের বড়ই বিক্রির টাকা। আগামীকাল আমার আরো বড়ই লাগবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তুমি নিয়ে যাও বাবা। আচ্ছা বুড়িমা, আমি আসি তাহলে এখন। আচ্ছা বাবা, ঠিক আছে। মা, আলম, বৌমা, তোরা এখানে? মা, গ্রামের মোড়ল মশাই আমাদেরকে বাড়ি থেকে বের করে বাড়ি দখল করে নিয়েছে। হ্যাঁ মা, আমরা গত কয়দিন ধরে পথে পথে শুধু আপনাকেই খুঁজে ফিরছি। তোমরা তোমরা আমার খোঁজ পেলে কি করে? বুড়ির মিষ্টি বড়ই বাগান এখানে সবাই চেনে। একজন আমাদেরকে পথ দেখিয়ে দিল। মা, তুমি কি সুন্দর বড়ই বাগান করেছো, এ তো এলাহি ব্যাপার গো। ঠিক আছে, এখন তোরা কি জন্য এখানে এসেছিস তাই বল। মা, আমরা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। মা, বাড়ির মালিক তো তুমিই। মোড়ল মশাই বলেছে আসল মালিককে নিয়ে গেলে সে বাড়িটা ফিরিয়ে দেবে। আপনি আমাদের সাথে চলুন না মা, তা না হলে সারা জীবন এভাবে আমাদের পথে পথেই কাটাতে হবে। হ্যাঁ মা, আমাদেরকে তুমি মাফ করে দাও। আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি মা। আপনি আমাদের মাফ করে দিন মা। আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। একটা শাড়িও আপনাকে দিতে চাইনি। দাসীর মতো আপনাকে বাড়ির সব কাজ করিয়েছি। আমার এমনটা করা একদম উচিত হয়নি। আপনি আমায় মাফ করে দিন মা। তুমি আমাদের সাথে তোমার বাড়িতে ফিরে চলো মা। না না, আমি ওখানে আর কখনোই ফিরে যাব না। এখন এখানেই আমার সবকিছু। তবে আমি তোদের বাড়ি তোদের ফিরিয়ে দিতে সাহায্য করব। আমি মোড়ল মশাইয়ের সাথে কথা বলবো, আর তোরা তোরা তোদের বাড়ি ফিরে পাবি।
তুমি আমাদের সাথে যাবে না মা? না রে, এখন এখানেই আমার সব কিছু। এই মিষ্টি বড়ই বাগানি এখন আমার সব কিছু। আমি আর ও বাড়িতে ফিরবো না। তোরা ভেতরে এসে কিছুক্ষণ বিশ্রাম নে, এরপর সবাই মিলে আমরা মোড়লের কাছে যাব। মা, আমরা তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো বলো? কিভাবে বাঁচবো আমরা তোমাকে ছেড়ে? এতদিন যেভাবে ছিলি, আমিও বাড়িতে আর কখনো ফিরে যাব না। আমি আমার বাকি জীবন এখানেই কাটাতে চাই। আর তোরা এখন ভেতরে আয়। আতিয়া, এসো মা, তোমার পরনে শাড়িটা ছিঁড়ে গেছে, আমি তোমাকে একটা নতুন শাড়ি দিচ্ছি। এ কি কি হচ্ছে এসব? আরে বিনু, ঘুম থেকে উঠেছিস? আয় এদিকে আয়, আগুনের পাশে বসে পিঠা খাবি। দেখ না, তোর ছোট শাশি পিঠা বানানোর কি বিশাল আয়োজনটাই করেছে। ওই রে মিনু, জলদি আয়, জলদি আয়। দেখ তোর চাচি কত রকমের পিঠা বানাচ্ছে রে, জলদি আয়। কিরে বিনু, পিঠা খেয়ে বলিস কিন্তু কেমন হয়েছে? বাবা আসেনি? ভাইজান কি আর আসবে নাকি? ভাইজান তো আর এসব আমোদ ফুর্তি পছন্দ করে না রে। ভুল বলেছ, ওই দেখো চাচা, বাবা চলে এসেছে। কই, আপনি জলদি আসুন, দেখুন মনি কত ধরনের পিঠা বানিয়েছে। আরে তোমরা যে কি করো, এই শীতের মধ্যে বাইরে বসে পিঠা খাচ্ছ? পিঠা তো ঘরে বসেই খাওয়া যায় নাকি? ঘরে বসে তো প্রতিদিনই খাবার খাও ভাইজান। হিসাবের খাতা থেকে বের হয়ে আজ একটু উঠোনে বসে পিঠা খাও, দেখো কত ভালো লাগে। আরে বাবা, তুই তোর আমোদ ফুর্তির খাতা থেকে বের হ এবার। এবার যে দোকানে কত লোকসান হলো সেই খেয়াল কি তোর আছে নাকি রে? আহ, কি শুরু করলেন আপনি, বসুন না। তাড়াতাড়ি পিঠা দাও, আমার অনেক কাজ পড়ে আছে গা। সে কাজ আপনি পরে করতে পারবেন, কাজ তো আর পালিয়ে যাচ্ছে না। একটু স্থির হয়ে বসুন তো। বিনু, এই নে মা, পিঠা নে। শুনছেন, আপনিও নিন। আরে, এটা তো চিতই পিঠা, কিন্তু স্বাদে ঝাল আর নানান রকম সবজি দেয়া। চাচি, এটা তোমার নতুন আবিষ্কার নাকি? হ্যাঁ রে, সবসময় তো একভাবেই চিতই বানাই, আজ একটু ভাবলাম এভাবে চেষ্টা করে দেখি না কেমন হয়। খুব মজা হয়েছে চাচি, আরেকটা নেব? নে রে মা, তোর যে কয়টা ভালো লাগে তুই খা, পেট ভরে খা। তবে আমার কাছে কিন্তু দুধ চিতইটাই বেশি ভালো লাগে রে। নতুন নতুন স্বাদের পিঠা বানাচ্ছে মনি, কোথায় প্রশংসা করবি, তা না দুধ চিতই নিয়ে পড়ে আছিস তুই। আমার কাছে মনির সব রান্নাই বেশ ভালো লাগে। সত্যি মনি, তোমার মতন রান্না এমন পারদর্শী আমি খুব কমই দেখেছি। ঠিকই বলেছ, তবে মনির বানানো শীতের পিঠার কোনো জবাব নেই। আরে আমি কি আর ওর রান্না খারাপ বলছি নাকি? আমারও তো বেশ ভালো লাগে মনির বানানো শীতের পিঠা। আসলে আমার শীতকালটাই বেশ ভালো লাগে। কেন চাচা, শীতকাল ভালো লাগানো? এই যে দেখো, শীতকালে কত ধরনের পিঠা করা হয়। এরপর খেজুরের রস পাওয়া যায়, নানা রকম সবজি পাওয়া যায়। কেমন জানি ফুর্তি ফুর্তি মনে হয়। আমোদ ফুর্তি তো জীবন। আমাদের মনের কিন্তু আমোদ ফুর্তি করতে পারলেই খুশি হয়। জীবনে আমোদ ফুর্তিরও দরকার আছে ভাইজান। সবাই তোমার মতো কাঠখোট্টা হলে কিভাবে হবে বলো? কি? আমি কাঠখোট্টা? আমি আর যাই হই, তোর মতো কাজকর্ম না করে অকারণে ঢোল বাজাই না। কাজই জীবন, বুঝলি, কাজই জীবন। আহ, কি শুরু করলেন আপনারা, থামুন না। তবে যাই হোক, শীতকাল আমার আরো একটা কারণে বেশ প্রিয়, আর তা হলো আমি আমার প্রিয় ফল বড়ই খেতে পারি। কিন্তু আমাদের বড়ই গাছটা দেখো ভাবি, ফুলে ফুলে ছেয়ে গেছে, কিন্তু এখনো বড়ই কেন ধরেনি সেটাই বুঝতে পারছি না। তাই তো,
আমিও কত অপেক্ষা করে আছি বড়ই খাওয়ার জন্য। আর ওই গাছটার বড়ই কিন্তু বেশ খেতে, কিন্তু এখনো বড়ই কেন ধরেনি কে জানে। হয়তো কোনো কারণে বড়ই ধরতে দেরি হচ্ছে, তবে একদিন তো ঠিকই ধরবে। বিনু, ও বিনু, বিনু শুনে যা তো। দেখেছো মা? আমি ওই বাড়িটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আসি, তুই ঘরদোরগুলো গুছিয়ে ফেলিস কেমন? তোর চাচি রান্নাঘরে কাজ করছে, কিছু লাগলে তাকে এগিয়ে দিস। ওই বাড়িতে তো কেউ থাকে না মা, শুধু শুধু পরিষ্কার করার কি দরকার? কেউ থাকুক আর নাইবা থাকুক, বাড়িটা তো আমাদেরই। তোর দাদা মানে আমাদের বাবা তো বাড়িটা আমাদের জন্যই বানিয়েছিলেন, সেটাকে পরিষ্কার রাখবো না? তুই এই দিককার কাজগুলো সেরে ফেলিস মা, আমি কাজটা সেরেই চলে আসছি। আচ্ছা ঠিক আছে মা। বেনু মা, একটু এদিকে দেখে যা তো। আসছি চাচি। এই কি চাচি, তোমার হাতে কি হয়েছে? ও কিছু না রে, হাতটা একটু কেটে গেছে, একটু দুর্বা চিবিয়ে আনতো মা। চলো চাচি, ঘরে চলো, হাতে ওষুধ লাগিয়ে দেব, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। গাধা গাধা, এক নম্বরের গাধা। মনিরটা এক নম্বরের একটা গাধা, বুঝলে? মনিরকে আবার কেন বকাবকি করেছেন? বকবো না তো কি করব? গাধাটা দিন রাত আমোদ ফুর্তি করে বেড়ায়, ঘরের দিকে কোনো খোঁজ নেই। মনির হাত কেটে গেছে, একটা ওষুধ পর্যন্ত নেই, পরে সেই দুর্বা চিবিয়েই লাগাতে হলো। মনির একটু বেখেয়াল, ছোট মানুষ তো, ঠিক হয়ে যাবে। আর হয়েছে কি, কবে যে ঠিক হবে? ঘরের নেই খেয়াল, ব্যবসায় নেই খেয়াল, কি যে হবে। আপনার ঘরের দিকে খেয়াল আছে তো? ইয়ে না মানে আছে তো। মনির যেমন সারাদিন আমোদ ফুর্তি নিয়ে পড়ে থাকে, আপনিও তো তেমনি সারা দিন কাজ কাম নিয়ে পড়ে থাকেন। মনিরের যেমন অন্যদিকে খেয়াল নেই, আপনারও তো নেই। আমাকে গাধা বলে? আমি নাকি গাধা? আমার নাকি ঘরের দিকে কোনো খেয়াল নেই? নিজে তো সারাদিন হিসাবপত্রের মধ্যে মুখ গুজে বসে থাকে, নিজের বাড়ি আর দোকানের রাস্তা ছাড়া কিছুই চেনে না, আসছে আমাকেই করতে। আহ, ভাইজান একটু গম্ভীর, আর সবাই তো একরকম হয় না। সে যদি ব্যবসা না সামলাতো, কাজকর্ম না দেখতো, তাহলে কি হতো বলুন তো? কাজকর্ম তো আমিও দেখি, তাই না? এমন না যে আমি একদমই সাহায্য করি না, ব্যবসা তো আমিও সামলাই, ভালো মতনই সামলাই। আচ্ছা তাই বুঝি, সেদিনই তো গান শোনার জন্য দোকান থেকে খদ্দের তাড়িয়ে দিলেন, আবার দোকান বন্ধ করে চলে গেলেন পাশের গ্রামে গানের আসরে, আবার টাকাও খরচা করলেন কতগুলো। টাকাগুলো কোথা থেকে নিয়েছেন শুনি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ব্যবসা থেকে নিয়েছি, তো কি হয়েছে? এত চমৎকার একটা গানের আসর বছরে কবারই বা হয় বলো তুমি? তাই বলে ব্যবসার ক্ষতি করে এমন করা কি ঠিক? না ইয়ে না না মানে দেখুন, আমাদের আমোদ ফুর্তির দরকার আছে জীবনে, কিন্তু অন্যের কথাও তো ভাবতে হবে। আপনার জন্য কারো সমস্যা হচ্ছে কিনা সেটাও তো দেখতে হবে। মনিরকে বলেছি বাড়ি থেকে কিছু টাকা নিয়ে আসতে, সেগুলো আনলেই এবারের হিসাবটা মিলিয়ে দেব। টুনু, টুনু, গত বছরের হিসাবের খাতাটা নিয়ে আয় তো। ভালো আছেন জহির ভাই? হ্যাঁ আমি ভালো আছি, তোমাদের তো ঠিক চিনলাম না। আপনি আমাদের না চিনলেও আমরা আপনাকে ভালোভাবেই চিনি। আপনি মনির ভাইয়ের বড় ভাই জহির ভাই, তাই না? বড় ভাইয়ের কাছে আমরা একটা আবদার নিয়ে এসেছি। কি আবদার বলো শুনি? এই শীতে আমরা যাত্রাপালার আয়োজন করেছি, জহির ভাই আপনাকে এর জন্য কিছু টাকা চাঁদা দিতে বলেছে। চাঁদা দিতে হবে মানে? কিসের চাঁদা? আমি কোনো চাঁদা ফাতা দিতে পারবো না, যাত্রাপালার মতো ফালতু কাজের জন্য আবার টাকা নষ্ট করব, যত সব। এভাবে কেন বলছেন? তো কিভাবে বলবো?
কাজকর্ম নেই, সারাদিন খালি যাত্রাপালা আর আনন্দ ফুর্তি। এসব ফালতু কাজের জন্য আমি কোনো টাকা দেব না। যাও যাও যাও, চলে যাও। কিরে, তোরা কোথায় যাচ্ছিস রে? আমরা যাত্রাপালার জন্য চাঁদা তুলছি মনির ভাই। আরে তাই নাকি? যাত্রাপালা হবে নাকি? কবে হবে? ভালো মতো করতে হবে কিন্তু। ভালো মতো করার জন্যই তো সবার কাছ থেকে চাঁদা তুলছি মনির ভাই। তাই নাকি? আমাদের দোকানে গিয়েছিলি, ভাইজান চাঁদা দিয়েছে? কত দিয়েছে রে? না মনির ভাই, উনি কোনো টাকাই দেননি, আরো উল্টো পাল্টা কথা বলে ভাগিয়ে দিলেন আমাদের। বলছেন এসব ফালতু কাজের জন্য উনি কোনো টাকা দেবেন না। কি বলেছেন? ফালতু কাজ, তাই না? আচ্ছা ঠিক আছে, এই নে। এতগুলো টাকা? হ্যাঁ, এতগুলো টাকা আমি দিলাম তোদেরকে। যাত্রাপালার অনুষ্ঠানটা ভালো করে করিস। হ্যাঁ আচ্ছা মনির ভাই, ঠিক আছে, ধন্যবাদ। কিরে জহির, টাকা এনেছিস? দে, টাকাগুলো দে, হিসাবটা মিলিয়ে ফেলি। না না, আমি কোনো টাকা নিনি, সব টাকা আমি যাত্রাপালার চাঁদাই দিয়েছি, বুঝলে? কি কি বললি তুই? সব যাত্রাপালার চাঁদাই দিয়ে দিয়েছিস? বলি, মাথা কি গেছে নাকি? ব্যবসার টাকা যাত্রাপালাই দিয়ে দিয়েছিস? তোমার কাছে ওরা চাঁদা চাইতে এসেছিল, তুমি তো দাওনি, উল্টো আরো কথা শুনিয়েছ। আমার একটা মান ইজ্জত আছে না, তাই আমি টাকা দিয়ে দিয়েছি। ওরে বাবা রে, কি আমার মান ইজ্জতওয়ালা রে! যা, তোর মান ইজ্জত নিয়ে তুই দোকান থেকে চলে যা। যা, তোর আর এখানে আসতে হবে না, গিয়ে যাত্রাপালা করবে। যা যা। তাই যাব? তোমার মতো গম্ভীর চন্দ্রের সাথে আমিও থাকবো না, ওই বাড়িতেও আমি থাকবো না, আমি অন্য বাড়িতে চলে যাব। তোমার সাথে থাকা অসম্ভব। হ্যাঁ হ্যাঁ, তাই যা, যেখানে খুশি সেখানেই যা। ব্যবসার টাকা যাত্রাপালাই দিয়ে দেয়, মগের মুল্লুক পেয়ে গেছে ব্যাটটা। বেড়া দেওয়া হয়ে গেছে। এই গাছ কিন্তু আমার ভাগে পড়েছে, এই গাছ আমার। আমি এই গাছের বড়ই একাই খাবো। ইস, শখ কত! গাছের বড়ই উনি একলাই খাবেন। গাছ কি বাবা তোমার জন্য লাগিয়ে গিয়েছেন একা? হিসেবে দেখা যায় গাছটি আমার ভাগে পড়েছে, সুতরাং এই গাছের সব বড়ই আমার। তোর তো কেবল খাওয়ার ঘুরে বেড়ানো, গাছের বড়ই কেন, পুরো গাছই তুই একলা খেয়ে ফেলতে পারবি। আচ্ছা তাই বুঝি? আর তোমার বড়ই খাওয়ার এত শখ কেন? তুমি তো কাজ নিয়েই কুল পাও না, বড়ই খাওয়ার সময় কই তোমার? এই গাছ আমার। না, এই গাছ আমার। আরে কি শুরু করলেন আপনারা? থামুন তো, ঘরে চলুন। রোকেয়া, ওকে বলে দাও এই গাছ আমার, এই গাছের দিকে যেন ও হাত না বাড়ায়। মনি, তুমি ভাইজানকে বলে দাও এই গাছ আমার, এই গাছের দিকে ও যেন হাত না বাড়ায়, চোখ তুলেও যেন না তাকায়। আহ, আপনি চুপ করবেন? চলুন, ঘরে চলুন। এই গাছের দিকে যেন তোর ওদিকের কুটোটিও না আসে। আচ্ছা তাই নাকি? এই গাছের দিকেও যেন তোমার ছায়াও না পড়ে। শুধু এই গাছ কেন, আমার আশেপাশেও যেন তোমার ছায়া না পড়ে। আচ্ছা, আমিও বলে দিচ্ছি, এই বাড়ির আশেপাশে যেন তোরও ছায়া না পড়ে। এই গাছ আমার ভাগে পড়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। গাছের সব বড়ই আমার। এই গাছ যে আমার ভাগে পড়েছে সেটা 10 গ্রামের লোক ডাকো, তারাও বলবে গাছের সব বড়ই আমার। ছি, কি শুরু করলেন আপনি? এখনো তো বড়ই ধরেননি গাছে। চলুন তো, ঘরে চলুন। আপনি বা কি শুরু করলেন বলুন তো? আপনি না বড়, গাছে তো একটা বড়ইও ধরেনি এখনো। আপনি বাচ্চাদের মতো লাফঝাপ শুরু করছেন কেন? চলুন, ঘরে চলুন। বেনুকে আমাদের বেশ পছন্দ হয়েছে ভাই সাহেব। নিজের মেয়ে বলে বলছি না ভাই, আমার মেয়ে আসলে অনেক ভালো মেয়ে। আমাদের ভাই কিছুই চাই না, রূপ টাকা পয়সা কিচ্ছু না, আমাদের শুধু চাই গুণ।
আমাদের পরিবারের সাথে মিলেমিশে চলতে গেলে শুধু গুণেরই প্রয়োজন, আর কিছু চাই না ভাই সাহেব। আমাদের মেয়ে বেশ গুণবতী ভাই সাহেব, আপনি নিজেই বুঝতে পারবেন। সেটাই তো বুঝতে চাই ভাই সাহেব। বিনুমা, তুমি কি রান্না করতে পারো? জি পারি। বেশ ভালোই রান্না করতে পারে বিনু। খুব ভালো মা। তাহলে মা, তোমাকে ছোট একটা পরীক্ষা দেই। পরীক্ষা? আচ্ছা দিন, যেটা আপনার ইচ্ছা। মা, তুমি আমাদের একদম নতুন কোনো খাবার বানিয়ে খাওয়াবে, শীতের মধ্যে পাওয়া যায় এমন কিছু দিয়ে। নতুন খাবার বানাতে পারলেই বুঝে নেব তুমি কতটা গুণবতী। ঠিক আছে মা? আচ্ছা ঠিক আছে, আমি সর্বোচ্চ চেষ্টা করব। নতুন খাবার? নতুন খাবার কি করে বানাবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিভাবে কি বানাবো? শুধু শুধুই বলতে গেল আমি অনেক গুণবতী, ঘোড়ার ডিমের গুণবতী আমি। আজ যদি চাচি এখানে থাকতো তাহলে আমার কোনো চিন্তাই ছিল না। এখন কি যে করি? এই নে তোর নতুন খাবার। চাচি, তুমি তুমি এসেছো? হ্যাঁ রে, তোকে নতুন খাবার বানানোর পরীক্ষা দেওয়া হয়েছে। আমি কি না এসে পারি? রোকেয়া ভাবি আমাকে সব বলেছে। চাচা, তুমিও এসেছো? আমার খুব ভালো লাগছে। তোর নতুন খাবার বানানোর পরীক্ষা, আমি না এসে কি পারি? পাত্রপক্ষ তোকে নতুন খাবার বানানোর পরীক্ষা দিয়েছে, এটা আমি মনিকে জানাই। আমি জানতাম একমাত্র মনি পারবে পাত্রপক্ষকে তাক লাগাতে। নতুন খাবার বলতে কি ব্যবহার করেছি বলতো? শীতে খুব চেনা জিনিস আমাদের, তোর চাচা নিজে গিয়ে তুলে এনেছে। হ্যাঁ, আমাদেরই খুব প্রিয় একটা জায়গা থেকে নেওয়া হয়েছে। আগে তো ওকে খেতে দাও, খেয়ে বুঝতে দাও জিনিসটা কি। বাহ, খেতে তো দারুণ। কিসের বড়া এটা? বলতে পারছিস না তো কিসের বড়া এটা? না তো, কি দিয়ে বানানো এই বড়া? বড়ই ফুলের বড়া। কি বলছো কি চাচি? সত্যি এটা বড়ই ফুলের বড়া? হ্যাঁ রে, এটাই বড়ই ফুলের বড়া। কি দারুণ খেতে! চাচি, তুমি সত্যি অসাধারণ। মনি, তোমরা আমাকে মাফ করে দাও। আসলে জীবনে একটু আমোদ ফুর্তিরও দরকার আছে। বিনুর বিয়ে সামনে, আমোদ ফুর্তি কিছুই তো আমি বুঝি না। মনিরকেই সব আয়োজন করতে হবে। না না ভাইজান, তুমি বড় হয়ে আমাদের কাছে মাপ চাইছো কেন? আমাকে তুমি মাপ করে দিও ভাইজান। আমি এরপর থেকে টাকা পয়সা বুঝে খরচ করব, কাজকর্মের পাশাপাশি আমোদ ফুর্তিও করব। এই তো, তুই অবশেষে বুঝতে পেরেছিস রে। বিনু আমার বড় আদরের, ওর বিয়ে হচ্ছে। ওর বিয়েতে এমন আমোদ ফুর্তি করব, সবাই হা করে দেখবে, বুঝলে? আমিও তাহলে সবকিছুর হিসাবটা ঠিক মতো করে ফেলি। বাবা, চাচা, মা, কোথায় গেলে তোমরা? চাচি, জলদি এসো। কি হয়েছে রে মা? কি হয়েছে রে বিনু? আরে কি আশ্চর্য ব্যাপার, এতদিন কোনো বড়ই ধরেনি, এখন এত বড়ই ধরেছে। ওরে বাপরে! হ্যাঁ, কি তাজ্জব ব্যাপার। ভাইজান, চলো একসাথে বড়ই পেরে খাই। হ্যাঁ হ্যাঁ, তাই চল রে। একজন পথিক পায়ে হেঁটে যাচ্ছিল খেয়ানগর গ্রামের রাস্তা দিয়ে। সে একটা মাঠের মতো জায়গায় এসে পৌঁছয়, যেখানে একটা তেঁতুল গাছ ছিল। ওই যে পেয়েছি তেঁতুলতলা। আর একটু সামনে এগুলেই নাকি রইস মামার দোকান। পথিক তেঁতুল তলা পার হয়ে সামনে হেঁটে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে কারো অদ্ভুত ধরনের সে হাসির শব্দ শুনতে পায়। কে হাসে? কে? ভূত প্রেত চাই হইলে আমি, তেঁতুল তলায় বাস। এই পথে যে যাবে তার হবে সর্বনাশ।
আরে কে কে হাসে কে? ওরে বাবা রে, এ যে ভূত! ভূতের খপ্পরে পড়লাম রে বাবা, বাঁচাও বাঁচাও! খেয়ানগরে এক বুড়িমা বাস করেন, যার রান্না খুবই চমৎকার। প্রতিদিন কেউ না কেউ বুড়িমার বাড়িতে খাবার খেতে যায়। বুড়িমাও সবাইকে খাওয়াতে খুব ভালোবাসে। বুড়িমা, ও বুড়িমা, কে? সুরেশ নাকি? আয় বাবা, এখানটা এসে বস। সকাল সকাল তোমার এখানে খেতে চলে এলাম বুড়িমা। খুব ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস। আয় বস, রান্না একটু পরই হয়ে যাবে। আমি একা মানুষ, বোঝই তো, রেধে বেড়ে খাওয়ার কেউ নেই। তা আজ কি রান্না করেছো গো বুড়িমা? আজ রেঁধেছি নিরামিষ আর আলুর ডাল। নিরামিষ রান্না করেছো? বাহ বুড়িমা, আমি তো শুধু নিরামিষই খাই, আর তোমার হাতের নিরামিষটা তো অমৃত গো বুড়িমা। হয়েছে হয়েছে, এখন কথা না বাড়িয়ে খাতো। আহ বুড়িমা, তোমার রান্নার সেই স্বাদ, এ তো অমৃত। আহ, মনটা ভরে গেল গো বুড়িমা। তুই তো আমিষ খাস না, আমি আমিষ খুব ভালো রান্না করতে পারি। না গো বুড়িমা, আমি তো আমিষ খাই না। তবে বুড়িমা, তোমার রান্নার যে স্বাদ, তুমি যদি একটা হোটেল খোলো, খুব নাম করবে গো, খুব নাম করবে। না রে, আমাকে দিয়ে ওসব ঝক্কি পোষাবে না। হোটেল খোলা চালানো ওসব মহা ঝামেলার ব্যাপার। কি যে বলো বুড়িমা, আমরা আছি, আমরা সবাই সাহায্য করব। তুমি শুধু রাজি হয়ে যাও, বাজারে একটা হোটেল খুলে ফেলো। আচ্ছা দেখা যাক, হয়তো একদিন ঠিকই হোটেল খুলে ফেলবো। তাহলে খুব ভালো হবে বুড়িমা, তুমি দেখো, তোমার হোটেল যে নাম কামাবে, দূর দূরান্ত থেকে লোক ছুটে আসবে গো তোমার হোটেলে খেতে। আচ্ছা, সে পরে দেখা যাবে কোন। এখন তুই ভালো করে খা, আর একটু আলুর ডাল নে। না গো বুড়িমা, আর পারবো না, যা খেয়েছি পেট ভরে গেছে। বুড়িমা, আরেকটা কথা ছিল। কি কথা বল? তোমার এখানে কত খাই, কিন্তু তোমাকে কখনো কিছুই দেওয়া হয় না। আমি আজ কিছু টাকা এনেছি বুড়িমা, তুমি যদি রাখো খুব খুশি হব। ও মারে, পাজি ছোড়া, কটা খাবার খেতে তার দাম দিতে এসেছিস? যা, টাকাগুলো নিয়ে যা বলছি। কিন্তু বুড়িমা, কোনো কিন্তু না, তোরা খেতে এলে আমার কত ভালো লাগে জানিস। এই ভালো লাগা তুই টাকা দিয়ে কিনতে পারবি? তোমার সাথে কথাই পারবো না বুড়িমা, তুমি তাহলে তোমার রান্না বান্না নিয়ে থাকো, আমি আজ উঠি গো। আচ্ছা ঠিক আছে, আবার আসবি কিন্তু। অবশ্যই বুড়িমা। খবর হুনছো নাকি রহিম? কিসের খবর গো আলিম? রইসুদ্দিনের ভাগ্নেরে নাকি ভূতে তাড়া করছিল, তেঁতুল তলার ভূত। কি কইতাছ? তেঁতুল তলার ভূত মানে? তেঁতুল তলা কি তাইলে সত্যি ভুতুরে নাকি? হগু হ, এতদিন আমিও বিশ্বাস করি নাই। রইসুদ্দিনের ভাগ্না কালকে রইসুদ্দিনের বাড়ি যাওয়ার সময় তেঁতুল তলা পার হইতে যাইতেছিল, তখন নাকি ভূত রইসুদ্দিনের ভাগ্নারে ভয় দেখাইছে। আমার মনে হয় রইসুদ্দিনের ভাগ্নে এমনিতেই ভয় পাইছে। অন্ধকার রাত, চারদিকে নির্জন, ভয় লাগাটা স্বাভাবিক না। তুমি বাবা পারো, সে একরকমই রইয়া গেলা। এত কিছু হইয়া গেল, এত ঘটনা ঘটলো, তারপরেও বিশ্বাস করো না তেঁতুল তলায় ভূত আছে। যার নাই তা বিশ্বাস কইরা কি হইব বলো? ভূত প্রেত বলতে কিচ্ছুটি নাই, সব মানুষের ভয়। রইসুদ্দিনের ভাগ্নেরে ভূত দেখা দিছিল, আবার কথাও বলছিল নাকি, বলছিল তেঁতুল তলায় তার সর্বনাশ হইব। রইসুদ্দিনের ভাগ্নে প্রাণের ভয়ে দৌড়াইয়া পালাইছে। হয়তো পাখিয়ে ডাকতেছিল, রাতের বেলা পাখির ডাকি মানুষের ডাকের মতো মনে হইছে, ও ভাবছে ভূত। না না, তোমারে হাজার বুঝাইলেও তুমি বুঝবা না।
আরে ভূত প্রেত বলতে কিচ্ছু হয় না, সবই মনের ভুল। তুমি দেখো নিজেই একদিন বুঝবা। আমি আজ উঠি বুড়িমার বাড়িতে খাইতে যাবো। বুড়িমার বাড়িতে খাইতে যাবা কেন? আর বইলো না, আমার বউ গেছে তার বাপের বাড়ি। নিজে হাত পুরাই আর কত রান্না করা যায়? এক বেলা দুই বেলা বুড়িমার বাড়ি বর্ষায় হন। তাজা কইছো ভাই, এত সুস্বাদু রান্না এই গ্রামে কেউ রাখতে পারে না। আমারও তো ইচ্ছা করে 3 বেলায় বুড়িমার বাড়িতে খাই। বুড়িমা ভালো বইলা সবাই এমনিতেই খাওয়ায়, খাবারের বিনিময়ে কিছু দিতে চাইলেও নেয় না। তাই বইলে তো 3 বেলা তার উপরে চাপ দেওয়া যায় না। হ, আসলে বুড়িমার একটা হোটেল খুললে ভালো হয়, তাই না? তাজা কইছো ভাই, তাইলে সবাই মিলা বুড়িমার হোটেলে গিয়ে খাইতে পারবো। বুড়িমার হোটেল খোলার ব্যাপারে রাজি করাইতে হইব। এত সুন্দর রান্না টাকা দিয়ে কিনে খাইলেও কোনো আপত্তি নাই। আরে চলো চলো তাইলে আমার সাথে বুড়িমার লগে কথা বলি, দেখি হোটেল খোলার ব্যাপারে রাজি করানো যায় কিনা। হা হা হা, লও যাই। বুড়িমা, ও বুড়িমা, কে রে? টুনি নাকি রে? সেদিন তুমি নাড়ু খাইয়েছিলে, খুব মজা লেগেছিল। আমায় আরো দুটো নাড়ু দাও না। নাড়ু খাবি? চল আমার সাথে রান্না করে চল। আমি এখনো রান্না শুরু করিনি। তুই নাড়ু খাবি আর বসে বসে আমার রান্না দেখবি, ঠিক আছে? তুই বসে নাড়ু খা। একটুখানি মাছের তরকারি মনে হয় আছে, আমি সেটা দিয়ে কটা ভাত খেয়ে নি। আচ্ছা বুড়িমা, ঠিক আছে। আরে এ কি, এসব কি? কি হয়েছে বুড়িমা? কে যেন আমার মাছের তরকারি খেয়ে নিয়েছে। মনে হয় বেড়ালের কাজ বুড়িমা। না রে, কোনো বিড়ালের কাজ নয়। বিড়াল হলে পুরো মাছটাই খেত, কিন্তু দেখ যে খেয়েছে, মাছের মুড়ো বাদে সবই খেয়েছে। তাহলে কি ভূতের কাজ নাকি বুড়িমা? মনে হয় ভূত এভাবে খেয়ে গেছে। তেঁতুল তলায় ভূত আছে বুড়িমা, সেই ভূতই মনে হয় এসে খেয়ে গেছে। তোর পাগলি, ভূত টুত কিছু না। ওই যে দেখ, মাটিতে পায়ের ছাপ দেখা যাচ্ছে। আরে তাই তো, ভূতের তো পায়ে ছাপ পড়বে না। এটা তাহলে মানুষেরই কাজ, কিন্তু কিভাবে মাছ খাবে? সেটা তো আমারও প্রশ্ন। যে খেয়েছে সে হয়তো মাছের মুড়ো খেতে পছন্দ করে না, তাই মাছের মুড়ো বাদে বাকি মাছটা খেয়ে চলে গেছে। এ আবার কেমন চোর রে বাবা? তাও ভাগ্য ভালো তোমার নাড়ুগুলো চুরি করেনি, না হলে আমার কপালে নাড়ুও জুটতো না। নিজের নাড়ুর কি চিন্তা করছিস, তাই না? বুড়িমা, ও বুড়িমা। কিরে রহিম, আলিম, তোরা আয়, কিছু বলবি? বুড়িমা, আমি আইছি তোমার কাছে খাইতে। আমার বউ গেছে বাপের বাড়ি, একা একা রান্না করে খাইতে ইচ্ছা করতেছিল না, তাই তোমার কাছে চলে আইলাম। এ তো মুশকিলে ফেলে দিলি বাবা। আমি তো এখনো রান্নাই শুরু করিনি। কেন গো বুড়িমা? ভেবেছিলাম কটা খেয়ে রান্না শুরু করব, কিন্তু এসে দেখি কোন হতচ্ছাড়া চোর যেন আমার মাছের তরকারি সব মাছ খেয়ে রেখে গেছে, শুধু মাছের মুড়োটাই ফেলে চলে গেছে। কি কইতাছো বুড়িমা? ভূতের কাজ লয় তো? তুমি আবার পড়লা ভূত মিয়া মিয়া। তোমার মাথার থেকে কখনো কি ভূতের চিন্তা যাইবো না নাকি? ভূত ছাড়া আর কে এইভাবে মাছ খাইবো কও? না রে, ভূত নয়, কোনো চোরের কাজ। আমি রান্নাঘরে পায়ের ছাপ দেখেছি। চোরের কাজ হইব? বুড়িমার রান্না যে সুস্বাদু, লোভে পইরা চোর বেচারা খাইয়া চইলা গেছে। বেচারা চোরের কি আর দোষ? রহিম, তুই একটু বস বাবা, আমি এখনই তোর জন্য খাবার রান্না করছি। আরে বুড়িমা, ব্যস্ত হইও না, ব্যস্ত হইও না, বসো, তোমার সাথে কিছু কথা আছে। কি কথা বাবা? কথা না বইলা আবদারি বলতে পারো বুড়িমা। বুড়িমা, তোমার এত চমৎকার রান্না, তোমার কিন্তু
আমাকে বাজারে একটা হোটেল খোলা উচিত। হ বুড়িমা, আলিমার আমি সেই কথাই তোমার লগে কইতে আইছি। আলিমও তোমার হাতের রান্না খুব ভালোবাসে। আসলে আমরা কেন, গায়ের সারা লোক তোমার হাতের রান্নার সুনাম করে। হ বুড়িমা, তোমার হাতের রান্নার সুনাম সবাই করে। তুমি যদি একটা হোটেল খোলো তাইলে বুড়িমা চমৎকার হয়। সুরেশও আমায় হোটেল খোলার কথা বলেছিল, কিন্তু এই বয়সে সাহস পাই না রে। আরে বুড়িমা, আমরা তো আছি, আমরা সাহায্য করবো। তুমি শুধু হোটেল খোলার ব্যাপারটা ভাবো, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখবো। হ্যাঁ গো আলিম, খবর শুনছো নাকি? কি খবর গো? বুড়িমা বাজারে হোটেল খুলবেন ঠিক করছেন এটা। ওরে বাবা, এইটা তো দারুণ খবর রে। দারুণ তো ঠিক আছে, কিন্তু হোটেলটা খুলবো কই? বাজারই নাই। বাজার নাই মানে? বাজারের আবার কি হইল? মানে গ্রাম প্রধান আগের জায়গা থেকে বাজার সরাইয়া অন্য জায়গায় নিতে যাচ্ছে। ও তাই কৌমিয়া, আমি ভাবলাম বাজার মনে হয় বন্ধ হয়ে যাইতাছে। আরে না 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 না, তয় নতুন বাজার কোথায় বসবো জানো? কই বসবো? আমাগো সেই তেঁতুল তলার মাঠে। কি কইতাছ? সেই ভূতের আড্ডায়? সেইখানে কে বাজার করতে যাইবো? যাইবো মানে সবাই যাইবো। এর চাইতে সুন্দর বড় খোলামেলা জায়গা এই গ্রামে আর কোথায় আছে কও তুমি? তুমি দেখো, ওইখানে সুন্দর বাজার বসবে, আর বুড়িবার হোটেল যদি থাকে তাইলে তো ঝাঁকে ঝাঁকে লোকের ভিড় হইব। এইটা তো জমজমাট ব্যাপার। বাহ, দারুণ তো। তোমারে কইছিলাম না বাজার জইমা যাবো এইখানে। আরে ভূতের উপদ্রব থাকার পরেও এত মানুষ এইখানে বাজার করতে আইছে, ভাবাই যায় না। আর ভূত শুধু তোমার মাথায় আছে। চলো চলো, বুড়িবার হোটেল দেখে আসি। আরে বাহ, হোটেলে তো অনেক খদ্দের। বুড়িমা কই? বুড়িমা তেঁতুল তলায় উনুন চাপাইছে। চলো যাই, গিয়ে দেখে আসি। কি গো বুড়িমা, হোটেল কেমন চলতেছে? আরে আলিম আর রহিম দেখছি। বস বস, চারটি খেয়ে যা। এই যে দেখলা, তোমারে কইছিলাম না বুড়িমা, তুমি হোটেল খুললে সুবিধা আমাগরই হবো। তা বুড়িমা, এই তেঁতুল তলায় উনুন চাপাইছ, তোমার ভয় ডর লাগে না? কিসের ভয়? ওই যে ভূতের ভয়। ধুর বোকা, ভূত প্রেত বলতে কিছু হয় নাকি? ও সব সব মানুষের মনে। ঠিক কইছো বুড়িমা, ঠিক কইছো একেবারে। এখন কিছু মুখে দে দেখি। নে, গরম গরম ডালের বড়া আমি ঢেকে রেখেছি, নয়তো ঠান্ডা হয়ে যাবে। ঢাকনাটা তুলে খাওয়া শুরু কর দেখি। এ এ কি হইল বুড়িমা? এইখানে তো কোনো ডালের বড়াই নাই, থালা তো খালি। আরে বড়াগুলো গেল কোথায়? আমি তো কিছুক্ষণ আগেই গরম গরম ভেজে রেখেছিলাম। ভূত, সবকিছুই ভূতের কারবার। দেখলা তো রহিম, তুমি তো আমার কথা বিশ্বাস করো না। এইখানে ভূত আছে। ভূতই সব বড়া খাইয়া চইলা গেছে। তার ওপর তেঁতুল তলায় উনুন চাপায়া রান্না। ভূতেরা খেপবো না? কি করবো কও? আরে কি সব আবল তাবল কইতাছ? ভূত বড়া খাইবো কেন? আরে ভূতদের ভাজা বড়া ভীষণ পছন্দের। ভূতেরা এই বড়া খাইয়া চইলা গেছে। তেঁতুল তলে ভূত আছে, বুঝলা? বুড়িমা, ও বুড়িমা। কিছু চাই না গো। হ্যাঁ বুড়িমা, একটু ভাজা পোড়া হবে নাকি? আবার ভাজা পোড়া? ও ভাই, ভাজা পোড়া সব ভূতে খেয়ে রেখে চলে গেছে। এই দেখো, থালায় ডালের বড়া ছিল, পুরা থালা খালি। কি বলছো ভাই? ভূত আছে এখানে? তয় আর কইতাছি কি? ও রে বাবা রে, আমি তাহলে পালাই পালাই। আরে বেটা, দিলি তো সব ভন্ডুল কইরা। এখন সারা বাজারে ছড়াইয়ে পড়বো তেঁতুল তলায় ভূত আছে। আরে সেটা তো আছেই, তা না হইলে বড়াগুলো খাইলো কে?
ভূতের গুজব সমস্ত বাজারে ছড়িয়ে পড়েছে। আজ তো খদ্দের নেই, তাই মাছের তরকারি রেখে রেখেছি। যদি কেউ খেতে চলে আসে আরো কিছু রান্না করে রাখি কি না হয়। যাই দেখি তো খাবারগুলো ঠিকঠাক আছে কিনা। কি, এ তো দেখছি সমস্ত মাছ খেয়ে শুধু মুড়োটা ফেলে গেছে। এ কাজ তো আমার বাড়িতে সেদিনও চোর এসে করেছিল। তার মানে এ কোনো ভূতের উপদ্রব নয়, এখানে তো দেখছি চোরেরই উপদ্রব। ঠিক আছে, এরা একটা বিহিত করতেই হবে। তোরা এসেছিস বাছা, তোদের জন্যই বসেছিলাম। কি হয়েছে বুড়িমা? আমি খুব ভয়ে ভয়ে আইছি বুড়িমা। রহিম আমারে জোর কইরা ধইরা নিয়ে আইলো। আস্তে কথা বল, তোদের একটা জিনিস দেখাবার জন্য ডেকেছি। যদি আমার পরিকল্পনা সফল হয় তবেই দেখতে পাবি। কি দেখবো বুড়িমা? চল একদম অপেক্ষা করি। আরে এই যে ধরছি ধরছি চোর ধরছি। বেটা খুব খাবার চুরি করতেছিলি, আজ তোরে ভালো কইরাই খাবার খাওয়াবো বেটা। দাঁড়া দাঁড়া, আগে ওর মুখের কাপড়টা তো সরা। সুরেশ তুই? আরে এইটা তো আমাকে সুরেশটা দেখতাছি। হ্যাঁ বুড়িমা, আমি চুরি করতাম। কিন্তু মাছ, তুই না কেবল নিরামিষ খাস। আমি তোমার কাছে মিথ্যা কথা বলেছিলাম বুড়িমা। আমি আসলে মাছ খেতে ভালোবাসি, কিন্তু মাছের মুড়ো খেতে পারি না। আসলে আমি একজন চোর। এই তেঁতুল তলাতেই আমি রোজ চুরি করে চুরির জিনিসের হিসাব করতে আসতাম। কেউ এদিকে এলে তাকে ভূতের ভয় দেখাতাম। ও আচ্ছা, এই হইল তাইলে ভূতের রহস্য। তুমি তাইলে তেঁতুল তলার ভূত, তাই না? হ্যাঁ, আমি সেই তেঁতুল তলার ভূত। চুরির জিনিসপত্রের হিসাব মেলানোর পর প্রায়ই ক্ষুধা পেয়ে যেত। তখন গভীর রাতে খাবার চুরি করতে যেতাম বুড়িমার বাড়ি। আচ্ছা, তুই তাহলে সেই মাছ খেয়ে মাছের মুড়ো ফেলে চলে যেতি? হ্যাঁ, বুড়িমাকে বলেছিলাম আমি কেবল নিরামিষ খাই, যেন আমাকে বুড়িমা কখনো মাছ খেতে না দেয়, কারণ মাছের মুড়ো আমি খেতে পারবো না। তখন বুড়িমার কাছে ধরা পড়বো। যাই করো না কেন, ধরা তো বই রয়ে গেছো। তা বুড়িমা, চোরটারে ধরার জন্য কি পরিকল্পনা করছিলা? থালায় কয়লার আগুন দিয়ে তার উপর মাছের টুকরো বিছিয়ে দিয়েছি। চোর যাতে মাছ খেতে গিয়ে কয়লার আগুনে হাত পুড়িয়ে চোর যেন চিৎকার করে ওঠে, সেই ব্যবস্থাই করেছি। আরে বাহ বুড়িমা, দারুণ বুদ্ধি তো তোমার। তবে সুরেশকে আমি খুব স্নেহ করি। ছেলেটা হয়তো বিপথে গেছে, কিন্তু একটা সুযোগ পেলে হয়তো ও ভালো হয়ে যাবে। কিন্তু এই চোরের ব্যবস্থা তো কেবল গ্রাম প্রধানই নিতে পারবো। আমরা এর ধইরা গ্রাম প্রধানের কাছে নিয়ে যাই। আমাকে গ্রাম প্রধানের কাছে নিয়ে চলুন। আমি আমার অপরাধ স্বীকার করে ক্ষমা চাইবো। আর কখনো চুরি করব না, আর কখনোই চুরি করব না। তাহলে চল গ্রাম প্রধানের কাছে। আমি বলবো যেন তোকে আরেকবার সুযোগ করে দেয়া হয়।